আকাশে বিমান উঠছে, অনেক বিমান উঠছে, হাজার হাজার বিমান উঠছে আকাশে। তো বাংলাদেশের মানিকগঞ্জে জুলহাস একটা বিমান বানিয়েছেন, যিনি এসএসসি পাস এবং ইলেকট্রিক মিস্ত্রি উনি। তো এই ইয়াং বয়সে প্লেন বানানো ব্যাপারটা আমাকে অনেক মুগ্ধ করেছে, কারণ আমার ছোটবেলায় অনেক ইচ্ছা ছিল পাইলট হবার, এবং একটা বিমান বানানোর খুব ইচ্ছা ছিল। যখন আমি ক্লাস 7-এ পড়ি, তখন বইয়েতে আমি ক্লাস 9-এর বিজ্ঞান বই দেখে প্লেন বানানোর প্রক্রিয়াটা শিখেছিলাম, যে কিভাবে এই পাখার ব্যালেন্স করে উড়ে প্লেন। তো সেটা সে কারণেই মনে হয়, যেহেতু আমি প্লেনটা বানাতে পারিনি, বিমানটা, তো এই জন্যে আমার কাছে খুব মুগ্ধতা এনে দিয়েছে। মানে মোটা দাগে আমি দেখতে পাচ্ছি যে মানিকগঞ্জের একটা ছেলে নদীর পাশের যে ফাঁকা জায়গা থাকে সেখানে প্লেন রানওয়ে বানায়, প্লেন উড়া নিয়ে আবার নামাচ্ছে। তো যদি এটার আমি প্রফিট মার্জিন যদি ধরি, একটা এরকম প্লেন যদি 4 জন বা 6 জন সদস্য নিয়ে, এরকম ছোট প্লেন প্রচুর রয়েছে, কিনতে পাওয়া যায়, কিন্তু অনেক দাম। হোন্ডার এরকম ছোট সাইজের একটা জেট প্লেনের দাম 7-8 কোটি টাকার উপরে, এরকম যতদূর সম্ভব, মানে সবচেয়ে কম দামি যেটা। তো সে যদি এরকম একটা প্লেন বানাতে পারে 10 জন নিয়ে, তাহলে একটা মানিকগঞ্জ থেকে হয়তো খুলনা চলে গেল, যশোর চলে গেল, কিন্তু এখানে আবার এয়ার এয়ার ট্রাফিকিং এর একটা ব্যাপার রয়েছে, যে দেখা গেল সে আরেক প্লেনের সাথে লেগে গেল, বা কতটুকু অ্যালটিটিউডে, মানে কতটুকু উপরে দিয়ে সে উঠতে পারবে। মানে প্রত্যেকটা প্লেনের উড়ার বিভিন্ন আহ, মাপ রয়েছে, কতটুকু উচ্চতায় মাপতে পারবে। যে কিছুদিন আগে আমেরিকাতে একটা প্লেন ক্র্যাশ হলো, জেট প্লেন, ব্ল্যাক হক হেলিকপ্টারের সাথে। কারণ হেলিকপ্টারের নির্ধারিত একটা মাপ আছে, এই এরিয়া পর্যন্ত উঠতে হবে, আর প্লেনটা আস ল্যান্ডিং করছিল। তো হেলিকপ্টারটা উড়ে যাচ্ছিল অন্ধকারে, ভিজুয়ালি সে আরেকটা প্লেন যাচ্ছে সেটাকে রিকগনাইজ করেছে, এবং সে এই মিসকমিউনিকেশনের জন্য, হিউম্যান এরর এর কারণে প্লেনের সাথে ব্ল্যাক হক হেলিকপ্টার লেগে যায়। তো এখন হচ্ছে জুলহাসের এই বিমান বানানো নিয়ে ইঞ্জিনিয়ার সেকশন থেকে, বাংলাদেশের এক ইঞ্জিনিয়ার ছিল হয়তো, বা ইঞ্জিনিয়ার একটা পেজ থেকে এত বড় লেখা লিখেছে, যে ক্ষোভ থেকে লিখেছে, যে বুঝছেন জিয়া ভাই, যে আমরা ইঞ্জিনিয়ারিং পড়ে কি করলাম, আর এই ছেলে প্লেন বানায় ফেললো, এবং সবাই বাহবা দিচ্ছে। তো বিষয়টা আহ, মানে ইঞ্জিনিয়ারের কথাবার্তাটা পড়ে এই ভিডিওটা বানাতে আসলাম, নাহলে আমি বলতাম না। যে বেসিক্যালি মানুষ সামনে যেটা দেখতে পায় সেটা নিয়ে সে বাহবা দিবে, সেটা নিয়ে কথা বলবে। তো আমাদের দেশের ইঞ্জিনিয়াররা বা অন্যান্য দেশের যে ইঞ্জিনিয়াররা রয়েছে, তারা যে কাজ করেন, যে পড়াশোনা করেছেন, তারা আহ, যে কাজগুলো করে সেগুলো সম্পর্কে আমাদের বেশিরভাগ মানুষের ধারণাই নাই, এবং তারা কাজ করেন এবং একটা ভালো পয়সা পান, খুব নাম হলে তখন হয়তো আমরা তাদের লেভেলের মানুষের কাছে ওই নামটা ছড়াই। ট্রান্সমিটার আর রিসিভার, এটা হচ্ছে ট্রান্সমিটার, এটা হচ্ছে রিসিভার। ট্রান্সমিটার থেকে যে সিগন্যাল আসবে, রিসিভার সেটা রিসিভ করবে। তো আমাদের দেশে ধরেন গ্রাম অঞ্চল, যে এরিয়াটা, গ্রাম অঞ্চল বলে ছোট করছি না, মানে মাস লেভেলে যত বড় এরিয়া, বাংলাদেশ বাংলাদেশ কিন্তু অনেক বড় এরিয়া। তো এই এরিয়ার যে মানুষজন যারা বাস করে, তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ না একজন সায়েন্টিস্ট কি আবিষ্কার করলো বাংলাদেশে, একজন ইঞ্জিনিয়ার কি আবিষ্কার করলো। তারা খালি থাকে বলে ভাবি যে অনেক ছোট এরিয়া বুঝি বাংলাদেশ, কিন্তু বাংলাদেশ অনেক বড় এরিয়া নিয়ে। তো জুলহাস যে বিমানটা বানিয়েছে, সেটা এক ধাক্কাতে বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে, বুঝতে পারছে, মানে ট্রান্সমিট হচ্ছে, রিসিভ করতে পারছে। এই জন্য তাদের কাছে এটা খুব বড় বিষয় হয়েছে। ইভেন আমার কাছেও বড় বিষয় এটা, যে একটা বিমান বানানো। আমার ছোটবেলায় খুব ইচ্ছা ছিল বিমান বানানোর। তো ইঞ্জিনিয়ারদের যে মনে ক্ষোভ আসতে পারে, যে আমি এত পড়াশোনা করে, এত কিছু করে আমার নাম জানতে পারছে না। হ্যাঁ, কারণ ইঞ্জিনিয়ারের যে মাইক্রো লেভেলে যে আবিষ্কারগুলো করে বা যে কাজগুলো করে, সেগুলো জানতে পারে। মানে এটা, সে হচ্ছে একটা ট্রান্সমিটার। রিসিভার যে রিসিভ করবে, ইঞ্জিনিয়ারিং এর সাথে যারা জড়িত এবং যারা ম্যানুফ্যাকচার করে প্রোডাক্ট, তারা শুধু জানবে, অন্য কেউ কিন্তু জানবে না। তারা কিন্তু মূল্যায়ন করবে ইঞ্জিনিয়ারকে, এবং তারাই হায়ার করে বেশি টাকা দিয়ে ইঞ্জিনিয়ারকে নিবে। এটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল।
তো ইঞ্জিনিয়াররা যে মাইক্রো লেভেলে কাজ করে সেটা খুব ছোট আকার মনে হলে বিজ্ঞানে হচ্ছে ছোট্ট একটা টেকনোলজি যত ছোট হয়ে আসবে তত অনেক বড় কৃতিত্ব, এবং এটা করার জন্য অনেক খাটতে হয়, অনেক ব্রেন খাটাতে হয়। মানে এটার পিছনে 100-200 বছরের সায়েন্সের ডেভেলপমেন্ট জড়িত। যে এই যে ফোন সেটটা, এটার যে প্রসেসর রয়েছে, প্রসেসর আগে একটাই এত বড় প্রসেসর হতো। ইন্টেল পেন্টিয়াম 3 এত বড় প্রসেসর ছিল, এখন এটা এই দানার সমান হয়ে আসছে, ন্যানো মিটার প্রসেসর হয়েছে। তো এই যে ন্যানোমিটার প্রসেসর করার জন্য ইঞ্জিনিয়ারদের, সায়েন্টিস্টদের অনেক কাজ করতে হয়েছে, এবং পিছনে মানুষের অনেক পড়াশোনার রেজাল্ট এটাতে আছে, অনেক থিওরি আছে, নিউটনের সূত্র রয়েছে। তো ইঞ্জিনিয়ার পেজের ওই কথাবার্তাটা শুনে খুব কষ্টই লাগলো যে ইঞ্জিনিয়াররা তাহলে কি করলো, জুলহাস তো বিমান বানিয়ে ফেললো। তো এখন একটা প্রকৃতি থেকে একটা উদাহরণ দিতে পারি। যেমন ব্যাঙ বা সাপ, এই জাতীয় যে প্রাণীরা রয়েছে, তাদের সামনে যদি আপনি পড়ে যান বা সাপের সামনে যদি পড়ে যান, আপনি যদি চুপচাপ দাঁড়িয়ে থাকেন, সাপ আপনাকে কামড় দিবে না। এটার পিছনে কারণ কি? এটার পিছনে কারণ আমিও জানতাম না। তো ন্যাশনাল জিওগ্রাফিতে ওয়াইল্ড লাইফ নামে একটা ডকুমেন্টারি হয়, এটা মাঝে মধ্যে দেখা হয়। তো ওখানে দেখলাম যে বা সাপ তারা চোখে হচ্ছে এই মোটা দাগ দেখতে পায়, মানে এরকম মোটা দাগ নড়াচড়া করলে আমরা যেরকম চোখে খুব পরিষ্কার সবকিছু দেখতে পাই, রাতের আধারেও দেখতে পাই। রাতের আধারে মানে চাঁদের আলোতে আমরা যে পরিমাণ দেখতে পাই, ব্যাঙ বা সাপ ওইভাবে দেখে না। তারা দেখে একটা বস্তু নড়াচড়া করছে কিনা, নড়াচড়া করলে ভাবে যে তার এটা খাবার, এবং সে ওটাকে খাপ করে ধরে খেয়ে ফেলে। তো সাপের সামনে যদি বা ব্যাঙ সামনে যদি আপনি দাঁড়িয়ে যান, ওরা মনে করবে যে এটা গাছ টাছ কোনো কিছু, সে আর ওটাতে ছোবল মারতে আসবে না বা খাবার খেতে আসবে না, খাবার ভাববে না। হাঙ্গর মাছ হচ্ছে সমুদ্রের পাড়ে যখন কেউ হাঁটাহাঁটি করে, মানুষের পাকে মনে করে যে কোনো মাছ বুঝি যাচ্ছে, ছোট মাছ, তখন সে যে খেয়ে ফেলে। তো এই জন্য কোনো প্রাণীর সামনে, এই ধরনের প্রাণীর সামনে পড়লে দাঁড়িয়ে যেতে হয়। তো যেহেতু ব্যাঙ এবং সাপ বড় কিছু দেখলে, নড়াচড়া করলে তখনই সে বুঝে যে এটা কিছু খাবার জিনিস। আর মানুষের চোখ এত সেনসিটিভ, এত যে ফোনের ক্যামেরা বা বড় ক্যামেরা বা টেলিস্কোপের চাইতে সেনসিটিভ, টেলিস্কোপের চাইতেও সেনসিটিভ মানুষের চোখ আসলে। কারণ টেলিস্কোপে অনেক বড় গ্লাস লাগানোর পরে যে সে হচ্ছে গ্রহ নক্ষত্র ইমেজ দেখতে পায়, কিন্তু মানুষের চোখ ক্ষুদ্র থেকে ক্ষুদ্র রঙের যে সেপারেশন, রং দেখে। এই যে গাছের পাতার যে এই জায়গাটা ধরেন, গাছের পাতার যে এই সবুজ রংটা আর এই জায়গার যে রংটা, এই ডিফারেন্টটা ক্যামেরাতে ঠিক মতন, এই ক্যামেরাতে, কম দামি ক্যামেরাতে আপনার ধরা যাবে না, কিন্তু ফিল্মের ক্যামেরা হলে এই ডিফারেন্সটা পাওয়া যাবে অ্যারি বা রেড এগুলাতে গেলে। কিন্তু আপনাকে এই ডিফারেন্স ধরতে পারে মানুষের চোখ। মানুষের চোখ এত সেনসিটিভ, এত রেটিনা ভালো মানুষের চোখে। তো প্রকৃতি থেকেই আমাদের চোখে অনেক উন্নত করে দেওয়া হয়েছে। তো সেখান থেকে জুলহাসের এই আবিষ্কার আমার কাছে খুবই পছন্দের একটা ছোট বাচ্চা হিসাবে। মানে আমি যদি আমার ছোটবেলার যদি সেই শখটাকে যদি ধরি, তাহলে খুব বড় একটা আবিষ্কার এবং খুব ফান বিষয়ক, এবং এটা নিয়ে অনেক মজা করা যেতে পারে। একটা একটা জোকস কালকে দেখলাম যে লাগা বিমান, হ্যাঁ, বিমানে করে এখন যাতায়াত করব, হুন্ডা টুন্ডা গাড়ি বাদ। তো এরকম মজা দেশে চলবে, এবং সাধারণ মানুষজন, এটা বাংলাদেশ বলে কথা না, এটা পুরো পৃথিবীতে, ইভেন আমেরিকানরাও এরকম। আমেরিকান বা জার্মান মাস লেভেল বলতেই এটাই বোঝায়। মাস লেভেল সামনে যেটা বড় কিছু দেখতে পাবে, পাহাড় সমান কিছু হলে, তখন সে মনে করবে হ্যাঁ কিছু হয়েছে। কিন্তু ছোট ছোট বিষয়গুলো যাদের দরকার তারাই শুধু জানতে পারবে। এখন আমি সিনেমা বানাবো, এখন এআই চলে আসছে, এআই দিয়ে সিনেমা বানানো হচ্ছে। তো এআই দিয়ে সিনেমা বানানো কতখানি রিয়েলিস্টিক, আর আমি যে জ্ঞান আহরণ করলাম, এই 25 বছর ধরে পড়াশোনা করলাম, পড়ে কাজ করে টোরে শিখলাম, এই বিষয়টা তাহলে কিভাবে মার্জ হবে? তো এআই কে কি আমি ফেলে দিব? না, এআই দিয়েও ভালো সিনেমা তৈরি হবে, এবং এআই আরো রিফাইন হচ্ছে। তো
তো এআই নিয়ে আরো পরের ভিডিওতে আমি কথা বলবো, কারণ ওটার সাথে অনেক স্যাম্পল দেখাতে হবে, মানে কম্পিউটার থেকে বিভিন্ন ওয়েবসাইট দেখায়, তারপর এটা আরো ডিটেলে কথা বলবো। কিন্তু একজনের সাকসেসে প্রশংসা করা উচিত, মন খারাপ করা উচিত না যে আমি পারলাম না বলে ও পারলো, বা ও পারলো আমি এত জেনেও আমার কোনো মূল্য নাই। বিষয়টা এমন না, বিষয়টা হচ্ছে হিউম্যান সাইকোলজি এভাবেই কাজ করে। তো প্রকৃতি যেভাবে কাজ করে, প্রকৃতির বাইরে মানুষ না, ব্যাঙও না, সাপও না। তো ব্যাঙ যেভাবে দেখে মানুষ তো সেভাবে দেখে না। তো মাস লেভেল হচ্ছে ব্যাঙ বা সাপের মতন, তারা ওইভাবে দেখে। আর যারা সেনসিটিভ তারা মানুষের মতন দেখে। এখন আপনি মানুষ হয়ে বিচার করেন আপনি কিভাবে দেখছেন। তো নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের সাথে অনেক কিছু পরিবর্তন ঘটে। যেমন আমি আমার দৃষ্টিভঙ্গি পাল্টানো পাল্টানোর চেষ্টা আমার গত 15 বছর ধরে। মানে 15 বছর আগে আমি পুরো ডিফারেন্ট ছিলাম, মানে অন্যভাবে চিন্তা ভাবনা করতাম। কিন্তু এই 15 বছরে আমি যে যে জায়গায় আমার ব্রেনকে, আমার সাইকোলজিকে নিয়ে আসতে পারছি, সেজন্য আমি এখন বিষয়গুলোরে অন্যভাবে এখন দেখছি, এবং খুব মজা পাই। এই যে বিভিন্ন হিউমার যে হয় আমাদের দেশে, পলিটিক্যাল হোক বা পারিবারিক হোক, এবং ফেসবুক রিলে অনেক ভিডিও দেখি যেগুলো দেখে আমি নিজেই হাসি, এবং ভাল লাগে। মানুষের প্রশংসা করা উচিত, মানুষকে নিয়ে এত ঘাবড়ালে চলবে না। তো জুলহাসের এই বিমান বানানো নিয়ে আমি খুবই তৃপ্ত, এবং আমিও চিন্তা করছি যে আচ্ছা টাকা পয়সা হলে আমিও বানাবো বিমান। ফোন চলে আসছে, কাট কাট কাট।